আছি আমি মাহবুবা জারিন দানা। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট অব এক্সচেঞ্জ সই হয়। রোহিঙ্গা ইস্যুতে পাশে থাকার আশ্বাস দিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আজ থেকেই মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালুর ঘোষণা দেন আনোয়ার ইব্রাহিম। অর্ণকুফরের রিপোর্ট। পুত্রজায়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। এ সময় বেজে ওঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিদর্শন বইতে স্বাক্ষরের পর মালয়েশিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ডক্টর ইউনূসকে পরিচয় করিয়ে দেন আনোয়ার ইব্রাহিম। নিজে পরিচিত হন বাংলাদেশি ডেলিগেটদের সঙ্গে। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে বসেন মালয়েশিয়ান প্রধানমন্ত্রী। 1.5 ঘণ্টার এই বৈঠকে বিশেষ গুরুত্ব পায় রোহিঙ্গা সমস্যা, বিনিয়োগ ও প্রবাসী শ্রমিকদের বিষয়ে। পরে দুই দেশের প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, কৌশলগত, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য নিয়ে 5টি সমঝোতা স্মারক সই করে দুদেশ। উচ্চশিক্ষা, কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেম নিয়ে হয় 3টি নোট অব এক্সচেঞ্জ সই। মালয়েশিয়াকে দ্বিতীয় বাড়ি উল্লেখ করে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশা জানান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা আমাদের জন্য একটা বড় সমস্যা। আসিয়ানের চেয়ারম্যান হিসেবে এই সমস্যার সমাধানে আমরা মালয়েশিয়ার সহায়তা চাই। এছাড়া বিভিন্ন খাতে আমরা বিনিয়োগ করতে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে। মালয়েশিয়ার অগ্রগতিতে বাংলাদেশি শ্রমিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে জানিয়ে আটকে পড়া শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীর যে ভার বহন করছে, অবশ্যই সেজন্য আমরা উদ্বিগ্ন। পাশাপাশি মিয়ানমারের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। আমি বাংলাদেশকে সমস্যাটি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে তোলার পরামর্শ দিচ্ছি। আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনেও মালয়েশিয়াকে পাশে চান প্রধান উপদেষ্টা। অর্ণ গফুর, RTV। দর্শক, এই মুহূর্তে মালয়েশিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এ সৌরভ। সৌরভ, প্রধান উপদেষ্টার সফরে আজ আর কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? ধন্যবাদ মাহবুবা। আপনি জানেন যে আসলে প্রধান উপদেষ্টা ঠিক এমন একটি সময় মালয়েশিয়া সফর করছেন যে সময়টাতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রয়েছেন তার খুব কাছের বন্ধু। স্বাভাবিকভাবেই এই সফরে প্রবাসীদের নানান প্রত্যাশা রয়েছে। আজকে আমরা যেমনটা জানতে পেরেছি সকালেই যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে যে একান্ত বৈঠক হয়েছে, এরপরে দুপুর নাগাদ বিডার আমন্ত্রণে একটি ভিডিও প্রান্তে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাত, চিকিৎসা, শিক্ষা বা কৃষি, প্রতিরক্ষা সহ নানান বিষয়ে সেখানে আলোচনা হবে। এছাড়া সমুদ্রে কিভাবে মৎস্য আহরণের বিষয়েও আলোচনা হবে। প্রধান উপদেষ্টা এই বিডার প্রোগ্রামে আসলে আমন্ত্রণ জানাবেন যে বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত সময়। এখানে বাংলাদেশের অসংখ্য যুব শক্তি রয়েছে, যেই যুব শক্তিদের কাজে লাগিয়ে বিনিয়োগকারীরা লাভবান হবেন। এছাড়া প্রধান উপদেষ্টা আরো যেমনটি জানিয়েছেন বৈঠকে যে মালয়েশিয়ায় থাকা যে অনথিভুক্ত যে অভিবাসী শ্রমিকরা রয়েছে, বিভিন্ন কারণে আসলে রিক্রুটিং এজেন্সির যে প্রতারণার কারণে যারা এইভাবে এখানে এসে অবৈধ হয়ে পড়েন, তাদেরকে বৈধতা দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন। এবং প্রধান উপদেষ্টা বলেছেন মালয়েশিয়া আসলে তার দ্বিতীয় বাড়ি। স্বাভাবিকভাবেই মালয়েশিয়ার সাথে প্রধান উপদেষ্টার একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সূত্রতেই আসলে এখানে প্রবাসীদের হয়তো কল্যাণজনক কিছু সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে হয়তো শুনেছি। এবং প্রবাসীরা যে আসলে এখানে নানান সমস্যায় রয়েছেন, সেই সমস্যা তিনি কিছুটা জানতে পেরেছেন। আসলে আজকে যে স্থানীয় সময় বিকাল 5টায় যে প্রবাসীদের সাথে যে মতবিনিময় সভা করবেন, সেখানে আসলে আমি যেমনটা বলছিলাম যে সাধারণ প্রবাসীদের কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে আসলে দূতাবাস বা বিভিন্ন রাজনৈতিক যে পরিচিত মুখদের আলোচনার জন্য এখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। বেশ কয়েক মাস আগে যে প্রবাসী কল্যাণ উপদেষ্টা যখন মালয়েশিয়া সফর করেছিলেন, তখন দূতাবাস থেকে একটি কোম্পানিতে পরিদর্শনের সময় উপদেষ্টাকে কাছে পেয়ে শ্রমিকরা কিন্তু তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছিলেন। এই সকল শ্রমিক
প্রায় 200 শ্রমিক বেতন ভাতা না পেয়ে যখন দূতাবাসে এসেছিলেন, দূতাবাস আসলে তাদেরকে সহযোগিতা করেনি। এরকম অভিযোগ যখন তারা প্রধান উপদেষ্টাকে করেছিলেন, তখন আসলে উপস্থিত দূতাবাসের কর্মকর্তারা বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন। আসলে সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে প্রবাসীদের নিয়ে যে কমিউনিটির যে প্রোগ্রামটা, যে মতবিনিময় সভা রয়েছে, সেখানে কিন্তু আসলে স্থানীয় যে প্রবাসী সাংবাদিকরা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। আসলে দূতাবাসের কর্মকর্তারা নানান সময় যে তাদের প্রবাসীদের যে হয়রানি, বিশেষ করে পাসপোর্ট সহ শ্রমিক ইস্যুতে তারা যে শ্রমিকদের পাশে ঠিক তেমন থাকেন না, এই ধরনের অভিযোগ আসলে যদি আবার প্রধান উপদেষ্টা শোনেন, সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানে প্রবাসী সাংবাদিকদের এই মতবিনিময় সবাই কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। এ বিষয়ে আসলে প্রবাসী সাংবাদিক যারা রয়েছেন, এছাড়া কমিউনিটির নেতৃত্বে যারা রয়েছেন, তারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে আসলে প্রবাসীদের যে সমস্যা, যারা আসলে কথা বলবে, যারা প্রধান উপদেষ্টাকে প্রবাসীদের যে সমস্যার কথা জানাতে চাইবেন বা জানাবেন, তাদেরকে আসলে দূতাবাস হয়তো পরিকল্পনা করেই আসলে তাদেরকে দূরে সরিয়ে রেখেছেন। মাহবুবা, ধন্যবাদ আপনাকে। মৌলিক সংস্কার করে নির্বাচন চায় দেশের ৮৮% মানুষ। আর সাংবিধানিক সংস্কার, আইন ও শাসন ব্যবস্থা, নির্বাচন, ক্ষমতার ভারসাম্যে সংস্কার চায় ৮২% মানুষ। সুশাসনের জন্য নাগরিক আয়োজিত জাতীয় সনদ নিয়ে জনমত যাচাইয়ের জরিপ প্রতিবেদন থেকে এই তথ্য উঠে এসেছে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার না হলে আগামীতে ক্ষমতায় যারা আসবে তারাও ফ্যাসিস্ট হবে এবং 50 বছরেও দেশের পরিবর্তন আসবে না। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। বেসরকারি সংস্থা সুশাসনের জন্য নাগরিক ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্তকরণে জনমত যাচাইয়ের জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। জরিপে উঠে এসেছে, সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছে ৮৮% মানুষ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় ৮৩%, শাসন পদ্ধতি পরিবর্তন 90%, নির্বাচনী সংস্থার সংস্কার 87%, রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা, প্রার্থী মনোনয়ন, সংগঠন কাঠামোর পরিবর্তনের পক্ষে 91% মানুষ মত দিয়েছে। বদিউল আলম মজুমদার বলেন, সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার না করে নির্বাচন করলে আবারও ফ্যাসিস্টের জন্ম নেবে। শেখ হাসিনার সরকারের আমলে শেখ হাসিনা তো এই বিদ্যমান যে পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, তাকে স্বৈরাচার হওয়ার ব্যাপারে সহায়তা করেছে। এটার পরিবর্তন হওয়া দরকার। একটা রাষ্ট্রে নাগরিকের চেয়ে বড় পদ নেই। মানুষ সংস্কার চায়, মানুষ পরিবর্তন চায়, এবং ওই পরিবর্তনটা যাতে সুনিশ্চিত হয় সেই জন্যই তারা ভোট দিতে চায়। আলোচকরা বলেন, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রশাসনকে ঢেলে না সাজালে দুর্বৃত্তায়নের হাত থেকে বাংলাদেশের মুক্তি মিলবে না। যে রাষ্ট্র ব্যর্থ হয়, যে রাষ্ট্র তার প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে না, দেখবেন আমাদের সংসদ একটা প্রতিষ্ঠান কাজ করে, মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, কোনো কমিশন, কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে না। দেখেছে ভোট দেওয়ার পরে প্রতারিত হয়, যাদেরকে নির্বাচনী ইশতেহার দেয়, নির্বাচিত হওয়ার পরে তারা সেগুলো ভুলে যায়। কাজে আস্থা ফেরত আনাটাও কিন্তু অনেক জরুরি। কেবল ভোট না, ভোটের পরে যে কারণে আমি ভোট দিলাম সেই ইশতেহার যেন পূরণ হয়, সেই গুড গভর্নেন্স যেন বাংলাদেশে থাকে, আইনের শাসন যেন থাকে, আবার আপনার টাকা যেন পাচার না হয়। পরাজয়কে মেনে নেওয়ার যে সাংস্কৃতিক যোগ্যতা, সেটা কিন্তু আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নাই। প্রস্তাবিত জাতীয় সনদে নাগরিক সমাজের পক্ষ থেকে 22টি সুপারিশ তুলে ধরা হয়। আতিকা রহমান, RTV, ঢাকা। ধর্মের নামে বিভ্রান্তি ছড়িয়ে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে আরাফাত রহমান কোকোর 56তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। পুরো জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে জানিয়ে রিজভী বলেন, পতিত ফ্যাসিবাদ পালিয়ে গিয়ে কালো টাকা ও অবৈধ অস্ত্র ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আরাফাত রহমান কোকো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। দেশে যদি স্বাভাবিক রাজনীতি থাকতো তাহলে তার এই অকাল মৃত্যু হতো না বলে দাবি করেন রিজভী। যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে, নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে, ষড়যন্ত্রে মেতে উঠেছে। হাসপাতাল ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাইপাস সার্জারির পর তিনি দ্রুত আরোগ্য লাভ করছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ
তাহের। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের একথা জানান তিনি। সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন জামাতের আমির। 1 মাসের মধ্যেই তিনি রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে আশা করছেন দলটির নেতারা। 2 আগস্ট ইউনাইটেড হাসপাতালে বাইপাস সার্জারি হয় ডক্টর শফিকুর রহমানের। সার্জারির পর 5 আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয় তাকে। আমাদের সময় দেখতে ছিলেন ওনার বক্তৃতা ওই সময় করে ফেললাম অ্যানেস্থেটিক চেকআপ যেটা সেটা জামাত আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ উনি ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিক ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করায় এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে 10 কোটি টাকার মানহানির এই মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সার্জিস আলম অভিযোগ করেন, এক বিএনপি নেতার চাঁদাবাজির খবর প্রকাশ করায় পরিকল্পিতভাবে সাংবাদিককে হত্যা করা হয়েছে। আগামী বাংলাদেশ গড়ে তুলতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, যুব উন্নয়নে কাজ করছে সরকার। যুবকদের ঋণ সহায়তার মাধ্যমে তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার। এর আগে সকাল 7:30টায় দিবসটি উপলক্ষে জাতীয় জাদুঘর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত একটি র্যালি প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি দৃঢ় বিশ্বাস করি আমাদের যুব সমাজ দেশপ্রেম, মানবতা, নৈতিকতা ও বিজ্ঞান মনস্কতায় উদ্বুদ্ধ হয়ে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আগামীর বাংলাদেশের সর্বক্ষেত্রে সফলতার সাথে নেতৃত্বের মাধ্যমে এই কথা প্রমাণ করার জন্য এই যুব সমাজ কঠোর পরিশ্রম করবে এবং তাদের সফলতা বাংলাদেশ সহ পুরো বিশ্বের সামনে তুলে ধরবে এই প্রত্যাশা রাখছি। জুলাই গণঅভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 বরখাস্ত পুলিশের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন বোরহানুদ্দিন কলেজের এক শিক্ষিকা, যিনি 5 আগস্টে চাংখারপুল এলাকায় হতাহতের ঘটনার প্রত্যক্ষদর্শী। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হচ্ছে এ সাক্ষ্য গ্রহণ। আজ একজন শহীদের পিতারও সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। গতকাল হয় মামলাটির প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ, যেখানে সাক্ষী দেন শহীদ আনাসের পিতা। সকালে এ মামলায় গ্রেপ্তার 4 আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। এছাড়াও আজ আরও 2টি মামলার তদন্ত প্রতিবেদন শেষ করতে সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। হচ্ছে আজকে চাংখারপুলে যে পুলিশি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে 2 জন সাক্ষী হাজির আমরা দিয়েছি। তার একজন সাক্ষী আঞ্জুয়ারা ইয়াসমিন, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি একটা ভিডিও ধারণ করেছিলেন। তিনি একজন কলেজের সহযোগী অধ্যাপক। তিনি তার বক্তব্য প্রদান করেছেন। আসামি পক্ষ থেকে তাকে জেরা করা হয়েছে এবং সেকেন্ড হাফে আবার সাক্ষ্য গ্রহণ। 24-এর গণঅভ্যুত্থানে ঢাকার ধামরাইয়ে পুলিশের গুলিতে শহীদ হন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ। জুলাই বিপ্লবের 1 বছর পেরিয়ে গেলেও তাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি পরিবার। নির্মমভাবে নিরপরাধ সাদের হত্যার বিচার চান তার বাবা মা। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। রক্তক্ষয়ী 24-এর জুলাই আগস্টের আন্দোলনে শহীদ হয়েছে অনেক তাজা প্রাণ। তাদেরই একজন আফিকুল ইসলাম সাদ। 2024 সালের 5 আগস্ট ঢাকার ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের গুলিতে মাথায় আঘাত পান তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 8 আগস্ট শাহাদাত বরণ করেন এই জুলাই যোদ্ধা।
সশরীরে কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা এই মেধাবী শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এখন তার স্মৃতি আঁকড়ে ধরেই দিন কাটছে পরিবারের। রাস্তাতেই আমার ছেলের নিথর দেহটা পড়ে রইল, সঠিক চিকিৎসা সময় মতো পাইল না। এই পুলিশের কারণে আমার ছেলের মতো তা হাজারো মায়ের সন্তানদের গুলি করে মারলো। যে সমস্ত জালিমরা আমাদের সন্তানদের আমাদের বুক থেকে খালি করছে, আল্লাহ পাক যেন এই জালিমদের বিচার করে। আমার সন্তান বুকের রক্ত ঢেলে এই দেশকে স্বাধীন করে গেছে, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীরা এই দেশ নয় নিজেদের জন্য ব্যস্ত হয়ে পড়েছে, নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে গেছে। আমাদের শহীদদের দেখার অবকাশ তাদের নাই। ছোটবেলা থেকেই আমাদের দুজনের স্বপ্ন ছিল আমাদের পরিবারটাকে আমরা দেখে রাখবো, প্রতিশ্রুতিও নিয়েছিলাম আমরা, কিন্তু আজ একজন চলে গিয়েছে আমাদের মাঝখান থেকে। সাদ হত্যার ঘটনায় তার নানা মোহাম্মদ আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় গত বছরের 22 আগস্ট 82 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 90 জনকে আসামি করে মামলা করেন। এখন পর্যন্ত এজাহার নামে আসামি 20 জন এবং সংদিগ্ধ আসামি 52 জন, সর্বমোট অত্র মামলায় 72 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। যত দ্রুত সম্ভব মামলাটি তদন্ত প্রক্রিয়া শেষ করে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করা হবে। শহীদ সাদের হত্যাকারীদের বিচার না হলে ব্যর্থ হবে তাদের মতো লড়াকু সৈনিকদের আত্মত্যাগ, ব্যর্থ হবে অভ্যুত্থান পরবর্তী সরকার। তাই দ্রুত এ মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চান সাদের স্বজন ও এলাকাবাসী। আব্দুল হামিদ, RTV। চট্টগ্রামের বন্দর থানার সল্টখোলা ক্রসিং এলাকায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গেল রাতে আওয়ামী লীগের মিছিল চলাকালে পুলিশ অভিযান চালায়। এ সময় মিছিল থেকে বন্দর থানার সেকেন্ড অফিসার রানাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপর সেখানে সেনাবাহিনীর অভিযান চালায়। আহত পুলিশ অফিসার রানা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাহমুদা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভাড়ার টাকা কিংবা মেট্রোর আয় দিয়ে কোনো মতেই উঠানো যাচ্ছে না ঋণের কিস্তি। প্রশ্ন উঠেছে, সরকারি বা ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করবে কতদিন? উদ্বোধনের 2 বছরের মাথায় দেখা দিয়েছে আয় ঘাটতির সংখ্যা। যাত্রীর চাপ চোখে পড়ার মতো হলেও নিজস্ব আয়ে বিপুল ঋণের কিস্তি মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, এখনই আয় বাড়ানোর কৌশল ঠিক না করলে হুমকির মুখে পড়তে পারে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যম। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। যানজটের নগরী ঢাকায় দ্রুতগামী বাহন মেট্রো রেল যে সম্ভাবনার হাতছানি দিয়েছিল 2 বছর পার না হতেই ফিকে হয়ে যাচ্ছে সেই স্বপ্ন। 33,472 কোটি টাকার এই প্রকল্পের প্রায় 59% অর্থ এসেছে জাপানের জাইকা থেকে ঋণ হিসেবে। নির্মাণের 10 বছরের গ্রেস পিরিয়ড শেষে এখন শুরু হয়েছে কিস্তি পরিশোধ। এবছর দিতে হবে 465 কোটি টাকা, আর 2030 থেকে 31 পর্যন্ত কিস্তির পরিমাণ ছুবে বছরে 740 কোটি টাকায়। টিকিট ছাড়াও আয়ের যেসব উৎস নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ, আপাতত তাতে সেগুড়ে বালি। ফলে নিজস্ব আয় পরিচালনা করার পাশাপাশি ঋণের কিস্তি পরিশোধে বেশ বেকায়দায় পরিবহন কর্তৃপক্ষ। গত অর্থ বছরে টিকিট বিক্রির আয় ছিল প্রায় 400 কোটি টাকা, কিন্তু 2030 থেকে 31 সাল পর্যন্ত প্রতি বছর ঋণের কিস্তি গড়ে 465 থেকে 740 কোটি টাকা। এতে চিন্তার ভাঁজ পড়েছে জনসাধারণ মাঝেও। জানান, ভর্তুকি কমাতে ভাড়া বাড়ালে জনপ্রিয়তা হারাবে এই বাহনটি। বাসে ভাড়া বেশি বা সময় অপচয়, এখানে সময় অপচয়টা কম হয়, ভাড়াও কম। সব দিক বিবেচনা করে মেট্রো রেলের ভাড়া যদি বাড়ায় তাহলে মানুষের দুর্ভোগ বাড়বে। ভাড়াটা এর থেকে যদি বাড়ায় তারপরেও মানুষ যাবে, কিন্তু সেটা হচ্ছে কাম্য হবে না বাড়ানোটা। এটা বাণিজ্যিকভাবে করা উচিত, কারণ ভাড়াটা বাড়ালে সবার উপর একটা অতিরিক্ত চার্জ হয়ে যাবে। এমন অবস্থায় উন্নয়ন ব্যয় বৃদ্ধি এবং পরিকল্পনাহীনতাকে দায়ী করছে বিশেষজ্ঞরা। আমাদের উন্নয়ন পরিকল্পনা এবং অপেশাদারিত্বের জন্য আমরা এটা অনেক সময় লাগিয়ে বাস্তবায়ন করেছি এবং অনেক খরচ করে ফেলেছি। প্রাক্কলিত মূল্যের 50% আমরা বাড়িয়ে দিয়েছি এবং অপারেশন করতে গিয়ে 1 বছর লাগিয়ে দিয়েছি। এগুলি কিন্তু ওই যে প্রিন্সিপাল মানিটা আমাকে যখন ফেরত দিতে হবে, প্রতিটা দিন কিন্তু পাই করে হিসাব করতে হয়। কিন্তু যারা বাস্তবায়ন করেছিলেন তারা কিন্তু টেকনিক্যাল পার্সন ছিলেন না। তার মতে আয় বাড়াতে হলে বাড়াতে হবে ট্রেন চলাচলের ঘনত্ব, যাত্রী সংখ্যা, সেই সঙ্গে আয়ের নতুন উৎস তৈরির কথা জানান তিনি। MRT 6-এর এখন যে ল্যাটিচিউডটা আছে, সম্ভাবনাটা আছে, সেটা হলো
আমার কম্পার্টমেন্টের সংখ্যা বাড়ানো, তাহলে যাত্রী বাড়বে, রাইডারশিপ বাড়বে, ইনকাম বাড়বে, সেটার জন্য কিন্তু আবার বিনিয়োগ করতে হবে। আরেকটা হলো এখন 8 মিনিট পর পর চলে, কিন্তু ফিজিবিলিটি স্টাডিতে এটাকে 2.5 মিনিট পর্যন্ত, 2 মিনিট পর্যন্ত নিয়ে আসা। মেট্রো রেলের আয় বাড়াতে কর্তৃপক্ষ সময় উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারলেই সমস্যার সমাধান হবে বলে মনে করেন গণপরিবহন বিশেষজ্ঞরা। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।